বিধানসভায় হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য হুমায়ুন কবিরের এবং সেই উস্কানিমূলক মন্তব্যের বিতর্ক এবং বিধানসভায় সেই রেশ লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে। আজ সকালেই পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক এবং তারপরেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম হুঁশিয়ারি দিলেন, লাগাম ছাড়া কথা বলতে দেব না বলে হুঁশিয়ারি দিলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে আবির রয়েছে, আবির আরো জানাবে। দেখো, এদিনকে হুমায়ুন কবির ইস্যুটি একদম শুরু থেকেই আমরা জানি যে এটা যে মন্তব্য তিনি করেছেন তা নিয়ে বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ করতে শুরু করেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে হুমায়ুন কবিরের যে আচরণ অত্যন্ত অশালীন আচরণ এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের তরফ থেকে বলা হয় যে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতে এই বিষয় নিয়ে তিনি বিবৃতি দেবেন, তিনি তার বক্তব্য রাখবেন বলেছেন। শুভেন্দু অধিকারীর তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে হুমায়ুন কবির অত্যন্ত আপত্তিজনক এবং সাম্প্রদায়িক কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে সময় এসেছে এই সমস্ত লোককে সবক শেখানোর। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে হুমায়ুন কবিরের মতো নেতারা যেন মনে রাখে যে তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন এবং দুর্বল মুখ্যমন্ত্রীকে আগে এতদিন যা করে এসছেন এখন তা হবে না। তিনি উল্লেখ করেছেন দুটো এফআইআর করা হয়েছে এবং তিনি সদনকে বলেন যে তিনি নিশ্চিত করছেন যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। হুমায়ুন কবিরকে কেউ এত বড় ক্ষমতা দেয়নি এবং তিনি তাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে বলে গেলাম কেন আপনি করেছেন তা আমি রাজনৈতিকভাবে জানি এবং দুটো কারণের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দিনকে ঘটনার রেফারেন্স টেনেছেন যে সন্দেশখালীর ঘটনা, একই সঙ্গে হচ্ছে জাহাঙ্গীরের ঘটনা, অন্যদিকে হচ্ছে শওকত মোল্লার যে ঘটনা এবং তাদেরকে কি ধরনের ব্যবস্থা হয়েছে, তাদের এই মুহূর্তে আইনত তারা কোন অবস্থার মধ্যে রয়েছে সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দিনকে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি এই সরকার গুন্ডাদের শাসন সমাপ্ত করবে এবং তিনি আগামী এক সপ্তাহের মধ্যে যে মুর্শিদাবাদ যাচ্ছেন এবং আইনি যে আসলে শেষ কথা বলবে সেই বিষয়ে দিনকে সতর্ক করতে দেখতে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভা সদনের মঞ্চে। বেশ, কেন হুমায়ুন এই ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী তিনি জানেন, এজেন্ডা রয়েছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। হুমায়ুনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্বল মুখ্যমন্ত্রী নন তিনি, মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো হুমকি উস্কানি চলবে না, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন।
এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সন্দেশখালীর শাহজাহান ফলতার পুষ্পার নাম করে হুমায়ুনকে আজ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়নি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কেন, কোন মন্তব্যের জন্য এই হুঁশিয়ারি? শোনাবো হুমায়ুনের সেই মন্তব্য। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুনকে, সেই সময় বিধানসভার কক্ষে ছিলেন না হুমায়ুন কবির, কিন্তু বাইরে কি বলেছেন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর হুমায়ুন, শোনাবো। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। সভাকে আশ্বস্ত করেছে যে এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। যারা ডেকেছিল আমার পার্টির মিটিং করতে পাবো না আমি? বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব কি আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুন যে মন্তব্য করেছেন, হুমায়ুনের মন্তব্য সমর্থন নয় নওশাদের। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাস, 186-17 ভোটে বিল পাস। ওবিসি আইন সংশোধনে বিধানসভায় বিল পাস। ওবিসি বেনিয়ম রুখতে কড়া রাজ্য সরকার। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই ওবিসি বিল নিয়ে বিস্তর জলগোলা হয়েছে, যেখানে আদালত পর্যন্ত গেছে, একাধিক অভিযোগ ছিল। অর্থাৎ এই নতুন বিলে সেই সমস্যার সমাধান হবে মনে করা হচ্ছে। দেখো, নতুন আইন নিয়ে এসে যেটা তাদের ভাবনার মধ্যে রয়েছে, যাতে কোনোভাবেই যারা এর আওতাভুক্ত হবেন তারা যেন প্রকৃত অর্থে তার প্রাপক হন।
যেটা অভিযোগ ছিল যে গত সরকারের আমলে যাদেরকে এর মধ্যে নিয়ে আসা হয়েছিল তাদেরকে নাকি ভোট রাজনীতির কারণে তাদেরকে এর অন্তর্ভুক্তি করা হয়েছিল এবং যারা প্রকৃত অর্থে পাপক তারা কি তার মধ্যে প্রবেশ করতে পারেননি। এর ফলে নিয়োগ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয় এবং এই বিষয় নিয়ে মামলা তুমি জানো আদালত পর্যন্ত গড়ায় এবং তার প্রেক্ষিতে আদালতের তরফ থেকে কিছু নির্দেশও দেওয়া হয়েছিল এবং একটা প্রায় দীর্ঘ সময় জুড়েও আমরা দেখেছিলাম যে নিয়োগ যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল। এদিনকে যে নির্দিষ্ট যে আইন আনা হয়েছে সেখানে তারা বলছেন যে কমিশন সেই কমিশন সিদ্ধান্ত নিতে পারবে এবং কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটি রাজ্য সরকারকে পাঠাবে এবং তার ভিত্তিতে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারার আওতাভুক্তি হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কারণে নয়, একেবারে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা এবং যারা প্রকৃত অর্থে প্রাপক তাদেরকে যে সুযোগ দেওয়া হবে সেটাই এই বিলের মধ্যে উল্লেখিত হয়েছে। বেশ, সঙ্গে থাকো। 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয় এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। ভাবতে অবাক লাগে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এ বি ক্লাসিফিকেশন করেছিল সরকার। এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। সেই সময় হতো যে একবারে তথ্যের ভিত্তিতে এবং এলাকায় গিয়ে সঠিকভাবে হতো যে এ করার পর ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুটো তৈরি করা হয়। এটা ঠিকই যে পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর সরকার পরিবর্তনের পর এই ক্ষেত্রে অনেক হতো যে জল ঘোলা করা হয়েছে, এটা অস্বীকার আমি করব না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো বিল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হতো যে ব্যবহৃত না হয়, যা বিগত 15 বছর আমরা বারবার হতো যে লক্ষ্য করেছি। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে, যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হতো যে করা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই সদনে হতো যে বলতে চাই যেন তারা
কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে যে না পড়ে সেটা দেখেই যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং যে সব উদ্দেশ্য যেন সৎ হয়। অতএব এই বিলের মূল্যায়ন করতে হবে একটি মাত্র প্রশ্নের ভিত্তিতে, এটি কি প্রকৃত অনগ্রসর মানুষের সাংবিধানিক সুযোগকে আরো শক্তিশালী করছে নাকি তাদের প্রতিনিধিত্বকে আরো সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে। সুতরাং এই বিলের মূল্যায়ন করতে হবে এই প্রশ্নে, এটি কি বাস্তবিক অর্থে সামাজিক ন্যায় বিচারকে শক্তিশালী করছে নাকি ঐতিহাসিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে আরো দুর্বল করার ঝুঁকি সৃষ্টি করছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে কেবল প্রশাসনিক সংশোধনের কথা বলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা হবে না। যেই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না, শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না, যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। বিধানসভায় নব তৃণমূলে বিভ্রান্তি, বিধানসভায় নব টিএমসি বিধায়কদের ওয়াকআউট, আর ওয়াকআউট নিয়ে ধন্দে নব তৃণমূলের একাংশ। কেন ওয়াকআউট বুঝতেই পারলেন না কয়েকজন। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এটা কি শুধুই বিভ্রান্তি নাকি কোথাও কি ছন্ন ছাড়া নব তৃণমূল? বিভ্রান্তি তো অবশ্যই তৈরি হয় এবং দেখতে পাওয়া যায় যে কাজল শেখ, বাহারুল ইসলাম, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, পান্নালাল হালদার, ডাক্তার মোশাররফ হোসেন যারা ছিলেন তারা ভেতরেই সে সময় বসেছিলেন, যদিও বাকি বিধায়করা তাদের ক্যাম্পের যারা ছিলেন তারা ওয়াকআউট করে তারা বেরিয়ে আসেন। এই যে বাইরে বেরিয়ে আসার যে কারণ, সেখানে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা সহ বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথাও বলেন। কিন্তু এই বিধায়কদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে যে ওয়াকআউট করতে হবে ইস্যু নিয়ে, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদেরকে যে বেরিয়ে আসতে হবে সেই সংক্রান্ত কোনো বার্তা তাদের কাছে যথাসময়ে পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই যখন বাকিরা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন তারা হাউসের মধ্যেই তারা বসে থাকেন এবং ভোটাভুটির সময়ও এই 6 জন বিধায়ক তারাও বসেছিলেন হচ্ছে হাউসের মধ্যে। কারা কারা ছিলেন আবির? দেখো, কাজল শেখ তিনি ছিলেন, বাহারুল ইসলাম তিনি ছিলেন, তফিকুর রহমান তিনি ছিলেন, বাইরন বিশ্বাস তিনি ছিলেন, পান্নালাল হালদার তিনি ছিলেন এবং ডক্টর মোশাররফ হোসেন তিনিও সেই সময় ভেতরে ছিলেন। সঙ্গে থাকো আবির। বাইরন বিশ্বাস যিনি ওয়াকআউট বুঝতেই করেননি, কি বলছেন তিনি, শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাইরন বিশ্বাস। বাইরন দা, সেটা দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলের যারা সদস্য তারা বিধানসভা অধিবেশন ওয়াকআউট করলেন, আপনাকে দেখা গেল যে সেখানে অধিবেশন কক্ষে আপনি থেকে গেলেন, কেন? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কতটা বলা ঠিক হচ্ছে আমি জানি না। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে কিছু আলোচনা হয়নি আগে। তো আমাদের ক্যাপ্টেন হচ্ছে ঋতব্রত দা, উনি যেভাবে বলবেন ওইভাবে আমরা চলবো আগামী দিনে। তো এইটা একটা আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল জিনিসটা, ব্যাপারটা। তো ঋতব্রত নেক্সট টাইমে কখন ডাকছেন আমাদেরকে, যেভাবে আমাদেরকে বলবেন ওইভাবে আমরা এগোবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন যে আপনার ক্যাপ্টেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি ওয়াকআউট করে বেরিয়ে গেলেন, আপনি থেকে গেলেন। আমরা ওটা বুঝতে পারিনি, কয়েকজন আমরা বুঝলাম যে ব্যাপারটা কি আছে, ওয়াকআউটটা কেন হচ্ছে, কেউ আলোচনা হলো না কি চল না, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বুঝে আবার বেরোলাম। অধিবেশন কক্ষে দেখা গেল যে আপনাকে মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেখানে বসেন, সেখানে আপনি তার কাছে এগিয়ে গেলেন, তার সঙ্গে আপনি কথা বললেন, কি কথা বললেন? ওটা দেখুন একটু ইন্টারনাল ব্যাপার আছে, ওগুলো সব বলা যাবে না, একটু পলিটিক্যালি সবকিছু ব্যাপার আছে মোট কথা। তার পরবর্তীকালে ওয়াকআউট করার পর আপনি যখন বেরিয়ে এলেন তখন কি আপনার ক্যাপ্টেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? না, তখন কথা হয়নি কিছু। ক্যামেরায় পিন্টুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিভ্রান্তি তো আরো এক জায়গাতে রয়েছে। আমরা দেখলাম বিল পাস হলো 186-17, মানে 17 ভোটে। যদি আমরা ধরি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি তাহলে 12 জন, কংগ্রেস যদি ধরি আমরা 2 জন, সিপিআইএম এর 1 এবং নওশাদের 1 ভোট হলে সেখানে 16 হয়। তাহলে আরো একটা ভোট, সেই 17 নম্বর ভোট কে দিলেন?
সেটাই হচ্ছে প্রশ্ন, যে 17 নম্বর ভোট তাহলে কে দিলেন। ফলে যে 6 জন নব তৃণমূলে তারা হাউস থেকে বেরোননি, যার মধ্যে কাজল শেখ, বাহারুল ইসলাম, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, পান্নালাল হালদার, ডক্টর মোশাররফ হোসেন রয়েছেন, তাদের তরফ থেকে কি তাহলে কেউ একজন ভোট সেখানে দিয়েছেন? এই সম্ভাবনার কথা উড়িয়ে দিতে পারা যাচ্ছে না। তবে যেহেতু এক্ষেত্রে তুমি জানো যে স্লিপের ভোট হয়েছে, ফলে এটা অত্যন্ত গোপনীয়তাই থেকে যায় সংসদের মতো এক্ষেত্রে বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় রীতি মেনে। কিন্তু সংখ্যাতত্ত্বের দিক থেকে কালীঘাট তৃণমূলের 12 জন এবং নওশাদ এবং বাম এবং কংগ্রেসের যারা রয়েছেন সেই অংশ ধরে 16 জন হয়। ফলে 17 নম্বর নব্য তৃণমূলের তরফ থেকে কেউ একজন সেক্ষেত্রে ভোট দিয়েছেন কিনা সেটাই দেখা। সঙ্গে থাকো আবির। বিধানসভায় অস্বস্তিতে নব তৃণমূল কেন? কারণ বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর কাছে কাজল শেখ গেলেন, মুশাররফ হোসেন, তৌসিফ রহমানরা গেলেন, কিন্তু কি কারণে তারা গেলেন জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, যে সময় বাকিরা তখন ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে, হাউসের ভেতরে একটা এমন পরিবেশ তৈরি হয়েছে, তারা শাসক দলের পক্ষ থেকে বিরোধী দলকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, স্লোগান উঠছে, এবং ভেতরে যখন ভোটের প্রস্তুতি চলছে তখনই দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকজন বিধায়ক যারা ভেতরে বসেছিলেন নব্য তৃণমূলে, তারা গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চেয়ারের দিকে এগিয়ে যান এবং বেশ কিছুক্ষণ ধরে তারা কথাও বলেন। সূত্রের খবরে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু তাদেরকেও তাদের এলাকার মানুষজনের সঙ্গে কথা বলতে হবে এবং এই সংখ্যালঘু ক্ষেত্রের কথা যেটা বারবার ধরে বলা হচ্ছে, সেই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিতে চান, তারা এই বিষয় নিয়ে তারা কথা বলতে চান, এই প্রসঙ্গের কথা দিনকে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আকারে জানিয়ে এসেছেন। বেশ, বিধানসভায় অস্বস্তিতে নব তৃণমূল, বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর কাছে কাজল শেখ, মুখ্যমন্ত্রীর কাছে গেলেন মুশাররফ হোসেনও, তৌসিফ রহমানও গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। কাজল, মুশাররফ, তৌসিফ নব তৃণমূলের বিধায়ক। তার আগে আমরা দেখলাম ভোটিং এর সময় ওয়াকআউট করেন নব তৃণমূল, ওয়াকআউট করে বেরিয়ে যান, যেখানে 6 জন থেকে যান এবং সেখানেই কারণ তারা কিছু বুঝতেই পারেননি, তাই 6 জন বিধানসভা কক্ষেই থেকে যান। গেটটা বন্ধ করে দিন। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। কলকাতার আরেক প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার, ফেরহাদ ঘনিষ্ঠ নেতা শামস ইকবালকে গ্রেফতার করা হয়েছে। শামস ইকবাল, যার বিরুদ্ধে ভুরি অভিযোগ, আর এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগ, তাকে গ্রেফতারের জন্য সরব হয়েছিলেন বিরোধীরা, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে যে অভিযোগ, 70 লক্ষ টাকা তোলাবাজি, খুনের হুমকির অভিযোগ, 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল গ্রেফতার। যদি দেখা যায় 2023 সালে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে, পরে গান পয়েন্টে আরো টাকা দাবি, 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ গার্ডেন রিচ থানায় অভিযোগ, মেটিয়াব্রুজের বাসিন্দা শামসের বিরুদ্ধে তারাতলায় বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে, অর্থাৎ তোলাবাজি, বেআইনি নির্মাণ, জমি ভরাট, একাধিক জলা জমি ভরাটের অভিযোগ রয়েছে। অভিযোগ করে ভারতীয় জনতা মজদুর সেল, তোলাবাজি, খুনের হুমকির অভিযোগ, আর সেই অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে শামস ইকবাল, প্রাক্তন কাউন্সিলর, এবং সেই প্রাক্তন কাউন্সিলর বাকি অভিযুক্তদের খোঁজেও পুলিশের তল্লাশি। সুস্মিতা, কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, কলকাতার আরেক প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার করা হয়েছে, ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ নেতা শামস ইকবালকে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, বিলাসবহুল একটা গাড়ি এবং শুধু তাই নয়, তার লাইফস্টাইল, যদি আমরা দেখি যে কলকাতার যারা কাউন্সিলর তাদের মাসিক স্যালারি 10,000 টাকা, আর সেই জায়গায় এই রকম আধিপত্য, ঠিক কি অভিযোগ রয়েছে এই শামস ইকবালের বিরুদ্ধে? শামস ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে, তার বিপুল পরিমাণ টাকার দুর্নীতির অভিযোগ, এবং তার জীবনটাকে কোটি টাকার গাড়ি নিয়ে তিনি কলকাতা পুরসভায় গেছেন, এবং 400 টাকার গাড়ি, শুধু তাই নয়, বিদেশ ঘোরা ছাড়া তিনি ঘুরতেন না, তার ছবি তার প্রমাণ দিচ্ছে, এবং তার আধিপত্য, তার দাপট জেলে যাওয়ার পরেও কি কমেনি। আজকে জেলে ঢোকানোর সময়, আজকে পুলিশ লোকের ঢোকানোর সময় সেই ছবি আরো একবার স্পষ্ট। তার কারণ শামস
সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। কাউন্সিলরের কোটির গাড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি এবং ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও দেখাচ্ছি এবং তার স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণের একাধিক ছবি, বলিউডের বিলাসবহুল লাইফস্টাইল। কেন এই বিলাসবহুল লাইফস্টাইলের কথা বলছি? কারণ গাড়ির ছবি দেখলে কোটির গাড়ি। শামস ইকবাল একজন কাউন্সিলর, সামান্য কাউন্সিলর, তৃণমূল জামানার সামান্য একজন কাউন্সিলর, যার মাসিক ইনকামের হওয়ার কথা 10,000 টাকা, কিন্তু তারপরে তার কাছেই প্রায় কোটি টাকার গাড়ি, 3.5-4 কোটি টাকার একটা গাড়ি, যে গাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছে সুস্মিতা। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে, কেউ কমেনি, জেলে যাওয়ার পরেও কমেনি, সেটা আজকে লকআপে ঢোকানোর সময় ছবি স্পষ্ট। তার কারণ শামস ইকবালকে যখন ঢোকানো হচ্ছে, নারী, মহিলা, পুরুষ তারা ধরছে এই পুলিশ গ্রাউন্ডে বা ব্যারিকেডের ভিতর, ব্যারিকেডের বাইরে সংবাদ মাধ্যমে তাদের উপর উঠে শামস ইকবালের যারা অনুগামী রয়েছেন, যারা অনুচর রয়েছেন, তারা ছাতা দিয়ে শামস ইকবালের মুখ ঢাকার চেষ্টা করছেন এবং ছবি করতে রীতিমতো বাধা দেওয়া। এবং শুধু তাই নয়, রীতিমতো বাইক বাহিনী, শামস ইকবালের নিয়ন্ত্রিত যে বাইক বাহিনী গার্ডেন রিচ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 134 নম্বর ওয়ার্ডে, সেই বাইক বাহিনীর ছেলেপুলে আজও এই কোর্ট চত্বরে বর্তমান এবং তার সঙ্গে বছর আজকে পুলিশের ভূমিকা। তার কারণ কোর্টে গার্ডেন রিচ থানা থেকে লকআপে ঢোকানো পর্যন্ত পুলিশ কর্ডন করে শামস ইকবালকে নিয়ে আসছেন এবং শামস ইকবাল কোথাও কি ডিমের হাত থেকে বাঁচানোর জন্য, নিচের হাত থেকে বাঁচানোর জন্য, পচা টমেটোর হাত থেকে বাঁচানোর জন্য শামস ইকবালের যারা অনুগামী তারা বাধা ধরছেন, পুলিশ ধরছেন, যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সব মিলিয়ে শামস ইকবালের তার যে জীবনযাপন, বিপুল পরিমাণ কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তি যেমন প্রশ্নের মুখে, তার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গার্ডেন রিচ এলাকায় বিভিন্ন সময় যেভাবে তিনি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তার পাশাপাশি একেবারে অনেক অভিযোগ। আর শুধু এখন নয়, আগে যখন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ছিলেন, তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন 18ই মার্চ 2024 গার্ডেন রিচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বিল্ডিং এবং 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, এবং তখনই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীও সরব হয়েছিলেন। 2024 সালে এই শামসকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন, গ্রেফতারের দাবি জানান তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এ গার্ডেন রিচে বহুতল ভেঙে 15 জনের মৃত্যু, বহুতল বিপর্যয়ে শামসের ভূমিকায় প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচে 800 বেআইনি নির্মাণের অভিযোগ।